বাবা হয়ে নিজের মেয়েকে কিডন্যাপ করেছেন মিস্টার আহিল? এত জঘন্য আপনি! আপনার জন্য আজ পুরো জাতি বাবা নামক মানুষটাকে নিয়ে ভয়ে থাকবে। মেহিরিশের ঘৃণিক বাক্যের কথাগুলো শুনে আহিল থমকে গেল। মাথা ভন ভন করে ঘুরতে শুরু করল। কানে বাজতে লাগল, বাবা হয়ে নিজের মেয়েকে কিডন্যাপ করেছেন। তার মানে আনায়াকে কেউ কিডন্যাপ করেছেন, এইটুকু বাচ্চাকে কেউ কিডন্যাপ করেছেন। ভেবেই আহিল কেঁপে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল, শরীর কেমন কাঁপতে শুরু করল। যতই হোক, আহিলের অস্তিত্ব আনায়া। আনায়ার কোনো ক্ষতি করার কথা আহিল স্বপ্নেও ভাবতে পারে না। সেখানে আহিল নাকি আনায়াকে কিডন্যাপ করেছে, ভাবতেই পারছে না। মেহেরিশ এত জঘন্য একটা অপবাদ কিভাবে দিচ্ছে? আহিলের গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তবুও থেমে থেমে বলে উঠল, আমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি, এমন কথা তুমি ভাবতে পারলে মেহেরিশ? মেহেরিশ আগের ন্যায় বলল, শুধু ভাবতে পারিনি, আমি জানি এই কাজটা তুমিই করেছ। তুমি ছাড়া আমার কোনো শত্রু নেই। আহিল কেশে উঠল, গলা পরিষ্কার করে নিয়ে বলল, মেহেরিশ, আনায়া আমার মেয়ে, তুমি মানো? মেহেরিশের পাল্টা প্রশ্নে আহিল খুব দৃঢ় বাক্যে বলে উঠল, অবশ্যই মানি। আনায়া আমার রক্ত, আমার অস্তিত্ব। হ্যাঁ, আমার তোমার সাথে শত্রুতা, ক্ষতি করার হলে এতদিনে আমি তোমার ক্ষতি করতাম, কিন্তু আনায়া আমার মেয়ে। পুরো পৃথিবী মিথ্যা হলেও আনায়া আমার একমাত্র সত্য। মেহেরিশের কণ্ঠস্বর এবার নরম হল। সত্যিই তো, আনায়ার ক্ষতি করার হলেও আহিল এতদিনেই করতে পারত। মেহেরিশ এবার আরও একবার কেঁপে উঠল। তাহলে কে এই অদৃশ্য শত্রু, চেনা কেউ নাকি অচেনা কেউ? মেহেরিশ ফোন রেখে দেবার জন্য তৈরি হতেই ওপাশ থেকে আহিল ব্যস্ত স্বরে প্রশ্ন করল, আনায়ার কি হয়েছে মেহেরিশ? মেহেরিশ থমকালো, কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। আহিল এবার ধমকে উঠে পুনরায় জিজ্ঞেস করল, আমার মেয়ে কোথায়? কথাটা একটু উচ্চ স্বরেই বলল আহিল। মেহেরিশের নিঃশ্বাস আটকে আসছে, পৃথিবীটা ঘুরছে, মস্তিষ্ক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকম কাজ করছে না। তবুও কোনো রকমে থমকে থমকে উত্তর দিল, আনায়া আজ প্রায় 4 দিন হলো মিসিং। আহিল থমকে উঠে বলে উঠল, কি মিসিং? আল্লাহ, কবে থেকে, কিভাবে হলো? আর তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আনায়া আমারও সন্তান, তোমার আর আমার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, কিন্তু আনায়ার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, এটা ভুলে যেও না। মেহেরিশ উত্তর দিতে পারল না। সত্যিই তো জানানোর দরকার ছিল, কিন্তু মেহেরিশ তো জানানোর পরিস্থিতিতে ছিল না। মেহেরিশ এবার আস্তে ধীরে সবটা খুলে বলল। সবটা শুনতে শুনতে আহিলের চোখের কোণ বেয়ে কখন যে জল গড়িয়ে পড়েছে আহিল তা খেয়াল করেনি। মন মস্তিষ্ক জুড়ে চিন্তা ভর করল, আনায়া ঠিক আছে তো? ড্যাশ। সায়র এক গ্লাস পানি মেহিনুরের দিকে এগিয়ে দিয়ে বলল, মেহিনুর, শান্ত হও, পানিটা খেয়ে নাও, আমরা একটু ঠান্ডা মাথায় ডিসকাশন করি। মেহিনুর পানিটা নিল, চেয়ারে বসে পানিটা সম্পূর্ণ ঢকঢক করে গিলে ফেলল, বড় করে নিঃশ্বাস ছাড়ল। মুন্না শান্ত বাক্যে জিজ্ঞেস করল, ব্যাটার ফিল করছেন মেহনুর? মেহিনুর উত্তর দিল না, কটমট দৃষ্টিতে তাকালো মুন্নার দিকে। সায়র এবার মেহিনুরকে প্রশ্ন করল, মেহিনুর, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, ভেবে চিনতে ঠিকঠাক উত্তর দিবে, ওকে? মেহিনুর মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। সায়র গলা পরিষ্কার করে নিয়ে প্রথম প্রশ্ন করল, আঙ্কেল বা আন্টি তোমাদের আসল বাবা মা শিওর? মেহিনুর প্রচণ্ড বিরক্ত হল, বিরক্তিতে কপাল কুঁচকে এলো, বিরক্ত স্বরে বলল, অদ্ভুত, বাবা মা আবার আসল নকল হয় বুঝি সাইরো ভাইয়া? কি স্টুপিড কোয়েশ্চেন, আমাকে বিশ্বাস করো না? সায়র হালকা হাসার চেষ্টা করে পুনরায় বলে উঠল, আমাকে বিশ্বাস করো? মেহিনুর এবার নরম বাক্যে জবাব দিল, আপনাকে আমি নিজের ভাইয়ের মতো ভাবি সাইর ভাই, তাই আপনাকে বিশ্বাস না করার প্রশ্নই উঠে না। তাহলে প্লিজ আমি যা জিজ্ঞেস করব একটু ভেবেচিন্তে উত্তর দাও। মেহিনুর মাথা নাড়ল শুধু। সায়র পুনরায় জিজ্ঞেস করল, দেখো, আমাদের চারপাশে অজানা এমন অনেক কিছু আছে, আমাদের দেখার বাইরেও কিছু সত্য থাকে, অনেক সময় সেসব সত্য সামনে আসলে আমাদের মেনে নিতে কষ্ট হয়। মেহিনুর এবার অসহায় বাক্যে বলল, তাই বলে আমার বাবাকে সন্দেহ করবেন সাইর ভাই? আমি সন্দেহ করছি না বোন, সব প্রমাণ আঙ্কেলের সপক্ষে। মেহিনুর আর উত্তর দিল না। মুন্না এবার বলে উঠল, আপনি কি আপনার বোনের মেয়েকে সুস্থভাবে ফেরত চান? আপনি আমার জায়গায় থাকলে কি সুস্থভাবে ফেরত চাইতেন না? ধানি লঙ্কা একটা। সায়র এবার বলল,
মেহনুর, তোমার কাজ হলো আঙ্কেল ও আন্টির চুল এনে আমাদের দেওয়া। আমাদের কনফিউশন দূর করার জন্য ডিএনএ টেস্ট একমাত্র উপায়। এখানেই মেহেরিশকে কিছু বলার দরকার নেই, আরও অনেক প্রমাণ দরকার। নিজেকে যে কোনো ধাক্কা সামলানোর জন্য প্রস্তুত রাখো মেহনুর, বলেই উঠে দাঁড়ালো। পরক্ষণেই একটু থেমে বলল, একটা খুশির সংবাদ দেই, আনায়া যেখানে আছে সুস্থ আছে। খুব শীঘ্রই আমরা আনায়াকে ফিরে পাব। মেহনুর খুশিতে দাঁড়িয়ে পড়ল, ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দিল। প্রফুল্ল চিত্তে প্রশ্ন করল, সত্যি? আমরা ফেক নিউজ দেই না। মেহনুর বিরক্তিতে মুখ বাঁকাল। সায়র মেহনুরকে নিয়ে বেরিয়ে আসলো। ডাক্তার আনায়াকে দেখে চিন্তিত স্বরে বলে উঠল, ওর মাকে? পাশে থাকা লোকটা বলল, ডাক্তার আমাকে বলেন কি হয়েছে, এনিথিং রং? ডাক্তার চিন্তিত বাক্যে বলে উঠল, বাচ্চাটাকে আজকের মধ্যে হসপিটালে অ্যাডমিট করা দরকার। বাচ্চাটার গায়ে জ্বর 102 ডিগ্রি। এভাবে রেখে দিলে যে কোনো খারাপ কিছু ঘটতে পারে। লোকটা ভয় পেল খানিকটা। ডাক্তার কিছু ঔষধ সাথে কিছু বিধিনিষেধ লিখে দিয়ে বারবার বলে গেলেন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ডাক্তারকে বিদায় দেওয়ার সাথে সাথেই রুমে প্রবেশ করল মুক্তা। আনায়া কাঁদছে। আনায়ার কান্নাতে 4-5 টাকা হারি হয়ে আছে, কিছুতেই থামানো যাচ্ছে না। মুক্তা আনায়াকে শান্ত করার বৃথা চেষ্টা করতে করতে অসহায় স্বরে বলে উঠল, স্যার, ওকে ওর মায়ের কাছে দিয়ে আসুন না প্লিজ। তার বদলে আপনি আমার জীবন নিয়ে নিন, তবুও বাচ্চাটার কোনো ক্ষতি করবেন না প্লিজ। কথাটা বলতে না বলতেই মুক্তার কপালে সজোরে কোনো ভারী বস্তু আঘাত হানল। হঠাৎ আঘাতে মুক্তার টাল সামলাতে একটু সময় লাগল। খেয়াল করল মাটিতে একটা মোবাইল পড়ে আছে। তার মানে লোকটা মুক্তাকে মোবাইল ছুঁড়ে মেরেছে। কপাল কি কেটে গেছে? মাথাটা কেমন ঝিমঝিম করছে। হয়তো কাটেনি, কিন্তু টের পেল কপালের মাঝ বরাবর গোলাকার মাংসপিণ্ড শক্ত হয়ে ফুলে উঠছে। ব্যথায় চোখ বেয়ে পানি পড়ছে। আনায়া একাধারে কেঁদেই চলেছে। লোকটা এবার বিরক্তিতে চেঁচিয়ে বলল, ওকে এক্ষুনি আমার চোখের সামনের থেকে নিয়ে যা। ওর কান্না সহ্য হচ্ছে না আমার, নিয়ে যা, নয়তো বন্দুকের সবগুলো গুলি ওর গায়ে বসবে। মুক্তা ভয়ে কেঁপে উঠল। আনায়াকে বুকে আগলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। লোকটা রাগ সামলাতে না পেরে দেয়ালে ঘুষি মেরে চিৎকার করে বলে উঠল, আমার কেন মায়া হচ্ছে? কেন আমি কেন এখনো বাচ্চাটাকে মারতে পারছি না? কেন বাঁচিয়ে রেখেছি? কি হয়েছে আমার? আমি তো চাই বাচ্চাটা যেন মরে যায়, তাহলে কেন মেরে ফেলতে পারছি না? মাঝরাতে বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল মেহেরিশের। ঘুমের ইঞ্জেকশন দিয়ে মেহেরিশকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, তবুও ভেঙে গেল। মেহেরিশ লাফিয়ে উঠে বেডে বসতেই দেখল কেউ একজন নিচে বসে বেডে মাথা রেখে শুয়ে আছে। মেহেরিশকে উঠে বসতে দেখে মানুষটা ধরফড়িয়ে উঠল। এবার মেহেরিশ মানুষটাকে খেয়াল রাখল। সায়র মেহেরিশকে উঠে বসতে দেখে চিন্তিত বাক্যে জিজ্ঞাসা করল, মেহেরিশ কি হলো, ঠিক আছেন আপনি? মেহেরিশ হাঁপাতে হাঁপাতে বলে উঠল, সায়ার, আনায়া, আনায়া। বলতে বলতে মেহেরিশ বিছানায় থেকে নেমে পড়ল, ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সায়র ধরতে চেয়েও পারল না। মেহেরিশের পেছন পেছন নিজেও ছুটে আসলো। মেহেরিশ দৌড়ে এসে সোজা মেইন ডোর খুলল। মেইন ডোর খুলতেই অবাক হয়ে গেল। দরজার সামনে আনায়া। আনায়া কাঁদছে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে বাচ্চাটার। সায়রও মেহেরিশের পেছন পেছন ছুটে এসে আনায়াকে দেখে থমকে গেল। এটা কি সত্যি আনায়া, নাকি চোখের ভ্রম? মাঝরাতে দরজার সামনে বছরখানেকের বাচ্চা মেয়ে আনায়াকে হাত পা ছুঁড়ে কাঁদতে দেখে উপস্থিত সবাই অবাকের শেষ সীমানায়। সায়র হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? মেহেনুর আর নীলুফা বেগমও দৌড়ে এসেছে কান্নার শব্দে। তাদের পিছু পিছু দৌড়ে আসলেন আবির সাহেব। ছোট্ট আনায়াকে এখানে দেখে চমকে উঠলেন। বিস্ময়ে চোখের পাতা পড়ছে না। মেহেরিশ আর অপেক্ষা করতে পারল না। ছুটে গিয়ে আনায়াকে কোলে তুলে নিল। বুকের মধ্যে চেপে ধরে কান্না করে উঠল। অজস্র চুমুতে আনায়ার মুখশ্রী ভরিয়ে দিল। আশ্চর্যজনকভাবে আনায়ার কান্না থেমে গেল। আনায়া এখন হাসছে। মায়ের কোল বুঝি সন্তান খুব ভালোভাবে চিনে। সায়র এই সুন্দর দৃশ্যটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্লান্ত ভঙ্গিতে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। মেহেরিশের খুশির কান্না দেখতে ব্যস্ত হয়ে পড়ল। এই দৃশ্যটা দেখার জন্যই তো এতগুলো খারাপ মোমেন্টের সাথে যুদ্ধ করল। নীলুফা বেগম আর মেহিনুরও এবার ছুটে গিয়ে মেঝেতে বসে পড়ল। আনায়াকে
আনায়াকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল মুহূর্তেই। সায়র একবার আবির সাহেবের দিকে তাকালো। তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো রকম রিয়্যাক্ট করছেন না। চোখে মুখে কোনো ভয়, খুশি বা দুঃখের ছাপ নেই, একদম স্বাভাবিক সব কিছু। মেহেরিশ আনায়াকে নিয়ে এবার সায়রের দিকে ছুটে আসলো, খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, সায়র সায়র, দেখুন আমার আনায়াকে আমি ফিরে পেয়েছি। সায়র কোনো রকম কথা বলল না, শুধু ঠোঁটের কোণে হাসি ফুটল। হাত বাড়াতেই আনায়াকে হামাগুড়ি দিয়ে সায়রের কোলে চলে আসলো, একদম বুকের সাথে লেপ্টে রইল। সায়রের মনে হচ্ছে ওর দেহ আবার প্রাণ ফিরে পেয়েছে, আবার কতদিন পর বুকটা ভরপুর লাগছে। এই মুহূর্তটার জন্য সায়র সারা জীবন লড়াই করে যেতে পারবে। রক্তের টান না থাকা সত্ত্বেও কারোর জন্য আত্মার এতটা টান থাকতে পারে সায়র আগে কখনো উপলব্ধি করতে পারেনি। আবির সাহেব এবার মুখ খুললেন, আনায়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে কান্নারত বাক্যে বলে উঠলেন, আমার নানুমণি কই দেখি। সায়রের কেমন আশ্চর্য লাগল, তার কণ্ঠে একটুও মায়া, মমতা, স্নেহ খুঁজে পেল না। তবুও আনায়াকে তার কোলে দিয়ে একটু সরে আসলো। ফোন বের করে মুন্নাকে একটা টেক্সট পাঠিয়ে দিল। সারা বাড়িতে ইতোমধ্যে লাইট জ্বলজ্বল করছে, সবাই আনায়াকে ঘিরে ব্যস্ত হয়ে পড়ল। মেহিনুর নিশ্চুপে এসে দাঁড়ালো সায়রের পাশে, অল্প বাক্যে জিজ্ঞাসা করল, সায়র ভাই, কি বুঝলেন? সায়র ভাবুক স্বরে জবাব দিল, বুঝতে পারছি না ঠিক, তবে আড়ালে কিছু একটা খেলা চলছে, কিন্তু সেই খেলাটা কি এটা আমাদের খুঁজে বের করতে হবে। মেহিনুর বলল, ভাইয়া, যত দ্রুত সম্ভব আপুকে নিয়ে নিউ ইয়র্ক ফিরে যাব। আপু অনেক কিছু সহ্য করেছে, আর কোনো দুঃখ আমার বোনকে ছুঁতে না পারুক। সায়র একা একা কিছুক্ষণ ভাবল। অতপর মেহেরিশের উদ্দেশ্যে বলল, মেহেরিশ, আনায়াকে নিয়ে আপনি ঘরে যান, খেতে দিন দ্রুত। মেহেরিশ শুনল, দ্রুত পায়ে চলে গেল ঘরে। মেহেরিশের পিছু পিছু মেহেনুর আর নীলুফা বেগমও চলল। সায়র নিজের রুমের দিকে পা বাড়াল, কয়েক পা গিয়ে আড়ালে সরে গেল, নজর দিল আবির সাহেবের দিকে। আবির সাহেব ফোন বের করে বাইরে ছুটে গেলেন। সায়রও অপেক্ষা করলেন না, ধীর পায়ে আবির সাহেবের পিছু নিল। আবির সাহেব বাড়ির এক কোণে এসে কাউকে ফোন করল। আবির সাহেবের থেকে কয়েক হাত দূরে আড়ালে দাঁড়ালো সায়র। কয়েক সেকেন্ডের মাথায় কেউ ফোন রিসিভ করতেই আবির সাহেব গর্জে উঠে বললেন, বাস্টার্ডের বাচ্চাটা কোথায়? ওপাশ থেকে কি উত্তর আসলো সায়র ঠিক শুনল না। আবির সাহেব পুনরায় দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, কুত্তার বাচ্চাটা যদি তোদের কাছে হয় তাহলে মেহেরিশের কোলে কে? আমাকে কি তোদের ছাগল মনে হয়? একটা সামান্য বাচ্চাকে তোরা সামলে রাখতে পারস না? তোদের সব কয়টার সময় ঘনিয়ে এসেছে। বলেই তিনি ফোন কাটতে না কাটতেই পেছন থেকে কানে ভেসে আসলো, কিন্তু আমি তো দেখতে পারছি আপনার সময় ঘনিয়ে আসছে মিস্টার আবির সিকদার। আবির সাহেব হচকিয়ে উঠলেন, ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেলেন। ভয়ার্ত বাক্যে জিজ্ঞাসা করলেন, সায়র, তুমি? সায়র কথা বলার ভাষা হারিয়ে ফেলল, কিছু বলতে পারল না। সায়রের পেছন থেকে এবার মেয়েলি স্বরে একজন অসহায় বাক্যে উচ্চারণ করল, বাবা, তুমি? আমি ঠিক দেখছি? সায়রও এবার চমকালো, পেছন ঘুরে দেখল মেহেনুর দাঁড়িয়ে আছে। চোখে মুখে সে কি করুণ অবস্থা, অশ্রু ঝরছে দুনয়নে। আবির সাহেবের এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, চোখ দুটো মার্বেল আকার ধারণ করল, গলা শুকিয়ে আসতে লাগল, কণ্ঠস্বর দিয়ে এবার শব্দ বেরোচ্ছে না। সায়র মেহেনুরের উদ্দেশ্যে বলল, তুমি এখানে? মেহেনুর কান্না চেপে রাখতে পারল না, নিজেকে কন্ট্রোল করতে পারল না, ছুটে এসে ঝাপটে ধরল আবির সাহেবকে। কান্নারত বাক্যে বলতে লাগল, বাবা, ও বাবা, আমি স্বপ্ন দেখছি? বলো বাবা, তুমি একটু আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তো প্লিজ বাবা, আমার খুব ভয় করছে। আমাদের সাজানো গোছানো পরিবারটা ভেঙে পড়েছে বাবা, প্লিজ আমাকে একটু আঁকড়ে ধরো, আমার ঘুম ভাঙিয়ে দাও। আমি এসব সহ্য করতে পারছি না। আমি তোমার ফেরেস্টার রূপ দেখেছি, সেই আমি তোমার ফেরাউনের মতো রূপ সহ্য করতে পারবো না বাবা। বলেই হাউমাউ করে কেঁদে উঠল। আবির সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন শুধু, সায়রও নিশ্চুপে দাঁড়ানো। এই মুহূর্তে কি বলা উচিত খুঁজে পাচ্ছে না। মেহেরিশ আর আনায়াকে বাঁচানোর উপায় খুঁজছে, পুরো পরিবারটাকে আবার জোড়া লাগানোর পথ খুঁজছে। মেহেনুর হঠাৎ কান্না থামিয়ে দিল, এক ঝটকায় সরে আসলো আবির সাহেবের কাছ থেকে। চোখের পানিগুলো মুছে নিয়ে আবির সাহেবের দিকে অগ্নিশ্বর চাহনি নিক্ষেপ করল, কাঠ কাঠ গলায় বলে উঠল, তুমি যা করছো তা খুব ভয়ঙ্কর। আপুর কলিজায় হাত দিয়েছ, বাবা বলে তোমাকে ছেড়ে দিবে না, এইটুকু জেনে রাখো। শেষটা খুব করুণ হবে, দেখে নিও।
বলেই মেহিনুর কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। আর কিছু শোনা বা দেখার শক্তি নেই ওর। মেহিনুর চলে যেতেই আবির সাহেব রাগে সায়রের উপর হামলে পড়ল। সায়রের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে উঠল, এসব হয়েছে তোর জন্য। তুই আমার সাজানো গুটি সব এলোমেলো করে দিয়েছিস। কি ভেবেছিস সবাই সবটা জেনে গেলে আমি থেমে যাব? একদম না। মেহেরিশের ধ্বংস অনিবার্য। সায়র হাসল, হেঁচকা টানে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে উঠল, কার ধ্বংস কোথায় কিভাবে লেখা থাকে এটা একমাত্র ওপরবালা ছাড়া কেউ জানে না। তাই একটু অপেক্ষা করেন, খেলা তো সবেমাত্র শুরু। শুরুটা আপনি করেছেন, শেষ না হয় আমরা করব। বলেই আর 1 মিনিট দাঁড়ালো না, বড় বড় পা ফেলে চলে গেল। আমাকে এখানে আটকে রাখা হয়েছে কেন? আমাকে ছেড়ে দাও প্লিজ। কত বছর আমি একটু বের হতে পারি না, পৃথিবীটাকে দেখি না, আলো বাতাসের সংস্পর্শে যেতে পারি না, আমার সন্তান স্ত্রী পরিবারের কাউকে দেখি না। আমি আর এই বন্দি জীবন নিতে পারছি না। আমাকে ছেড়ে দাও প্লিজ। কোন অপরাধে আমার জীবনের এতগুলো দিন নষ্ট করলে তোমরা? কোন অপরাধে? বলতে বলতে একটা লোক কেঁদে উঠল। চুল দাড়িতে একাকার অবস্থা মুখশ্রী, জানালার ফাঁক ফোকর দিয়ে আলো পড়েছে রুমে, হাত পা শিকলে বন্দি, বলতে গেলে পুরো শরীর শিকলে বন্দি। লোকটা নিজেও জানে না কোন অপরাধের শাস্তি হিসেবে এতগুলো বছর ধরে তিনি এখানে বন্দি। লোকটা ক্লান্ত হয়ে বিড়বিড় করে বলে উঠল, আমি আবির সিকদার, যে কিনা একসময় শত শত মানুষের আহার যোগান দিয়েছে। সময়ের লীলা খেলায় আজ সে নিজেই খাবারের জন্য হাহাকার করে। আপনি আমার বাবা নন, তাহলে কে আপনি? মেহিনুর প্রশ্নটা করতেই আবির সাহেব চমকে উঠলেন। মেহিনুর কি তবে সবটা জেনে গেল? সব সত্যি জানলেও তো এই সত্যিটা জানার কথা না। তাহলে সব প্রশ্ন ঝেড়ে ফেলে নিজেকে সামলে কান্নারত বাক্যে বলে উঠলেন, এসব কি বলছিস মা? আমি মানছি আমি একটা ভুল করেছি, অপরাধ করেছি, কিন্তু তার পেছনে কারণ ছিল। তুই বা তোরা অর্ধেক সত্যি জেনেছিস, বাকি অর্ধেক সত্যি জানার চেষ্টা করিসনি রে মা। আমাকে ভুল বুঝলি রে মা। এতটাই ভুল বুঝলি যে এখন আমাকে বাবা বলে অস্বীকার করছিস। মেহিনুর একটু দমে গেল। কেন যেন আবির সাহেবকে ভুল বুঝতে ওর মন চাইছে না, কিন্তু কাল রাতে নিজের কানে যা শুনেছে তারপর আবির সাহেবকে বিশ্বাস করাও ঠিক হবে না। মেহিনুর এবার আগের ন্যায় শক্ত বাক্যে বলল, দেখুন, আমাকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আমি আপনার ভোলা ভালা চেহারায় ভুলব না। আর সব থেকে বড় কথা হলো, আপু এখনও আপনার আসল চেহারাটা দেখেনি, এখনও জানে না যে তার কলিজায় তারই বাবা হাত দিয়েছে। তাহলে আপু ভুলে যাবে আপনি কে? আপু যে কি ভয়ঙ্কর হতে পারে ভুলে গেছেন? আবির সাহেব নিজেকে বহু কষ্টে সামলে রেখেছেন। ইচ্ছে করছে মেহিনুরকে এক্ষুনি শ্যুট করে দিতে, কিছুতেই সহ্য হচ্ছে না এই মেয়েটাকে। কিন্তু এখন রাগের বশে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। সায়র সবটা জানে, মেহিনুরের কিছু হলে সায়র নিশ্চয়ই তাকে ছেড়ে দিবে না। আবির সাহেব এবার মেহিনুরের হাত দুটো আঁকড়ে ধরে বলতে লাগলেন, মা রে, আমার কথাটা একবার শোন। আমি আনায়াকে এয়ারপোর্ট থেকে কিডন্যাপ করিনি। আমি তো আনায়াকে পেয়েছি কিডন্যাপ হওয়ার পরের দিন। আনায়ার সেফটির জন্য আনায়াকে আমি লুকিয়ে রেখেছিলাম। আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য আনায়াকে লুকিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তোদের কাছে সবটা প্রমাণ সহ ক্লিয়ার করব। শুধু আমাকে একটু টাইম দে মা। আগামী 24 ঘন্টা আপনাকে টাইম দিলাম, এর মধ্যে নিজেকে প্রমাণ করে দেখান মিস্টার আবির সিকদার। বলেই মেহিনুর চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পেছন ঘুরে আবির সাহেবের মুখোমুখি হয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করল, আপনি আমার আসল বাবা? আবির সাহেব থতমত খেয়ে জবাব দিলেন, কোনো সন্দেহ আছে তোর? তাহলে চল এক্ষুনি হসপিটালে চল, ডিএনএ টেস্ট করে সন্দেহ দূর করে নিস। মেহিনুর কিছুটা অবাক হলো বটে। আবির সাহেব নিজের থেকে ডিএনএ টেস্টের কথা বলছে। মেহিনুর সায়রকে না বলে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, তাই কিছুটা সময় নিয়ে জবাব দিল, যদি তোমাকে আর আমাদের রক্তকে নির্দোষ প্রমাণ করার জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হয়, তাহলে সময় মতো তুমি ঠিক জেনে যাবে বাবা। অতঃপর রুম থেকে বেরিয়ে গেল। মেহিনুর চলে যেতেই আবির সাহেবের মুখে রহস্যময় হাসি ফুটল। মনে মনে বলে উঠল, আমি কে এটা জানার জন্য তোমাকে আর একবার জন্ম নিতে হবে মা। মেহিনুর নীলুফা বেগমের মুখোমুখি বসে আছে। নীলুফা বেগম চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, এনিথিং রং সায়র? হঠাৎ এভাবে বাড়ির বাইরে ডাকলে যে? সায়র ইতস্তত হয়ে জবাব দিল, আন্টি আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। নীলুফা বেগম হেসে বললেন, তা আবার জিজ্ঞেস করা লাগে বুঝি? করো, তোমার যা ইচ্ছে হয় প্রশ্ন করো, নো প্রবলেম। সায়র সৌজন্যমূলক হেসে বলল, কিছুটা পার্সোনাল। নীলুফা বেগম বললেন,
তুমি প্রশ্ন করো, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। যদি আমার মনে হয় যে প্রশ্নের কোনো উত্তর নেই, তাহলে চুপ থাকব। সায়র কিছুক্ষণ চুপ থেকে প্রথম প্রশ্ন করল, আঙ্কেলের কোনো টুইন ব্রাদার আছে? নীলুফা বেগমের হাসিটা মিলিয়ে গেল। শান্ত স্বরে জবাব দিলেন, ছিল, তবে এখন নেই। সায়রের ঠোঁটের কোণে হাসি ফুটল। এই উত্তরের অপেক্ষায় ছিল। পরক্ষণেই আবার প্রশ্ন করল, নেই কেন? নীলুফা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিলেন, সে অনেক ইতিহাস, শুধু জেনে রাখো সাবির মারা গেছে। অন্য প্রশ্নে যাও। সায়র আর সাহস করে এই বিষয়ক প্রশ্ন করতে পারল না। গলা ঝেড়ে আবার প্রশ্ন করল, আঙ্কেল আর সাবির সাহেবের মাঝে কি কোনো অমিল আছে, যা দ্বারা তাদের আলাদা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা যায়? নীলুফা বেগম একটু ভেবে জবাবে বললেন, ওরা দুজন আইডেন্টিক্যাল টুইনস। ওদের মধ্যে সত্যিকার অর্থে অমিলের কিছু নেই। বিয়ের প্রথম আমি নিজেই এলোমেলো করে ফেলতাম। নিজের বরকেও চিনতাম না, আর ভাসুরকেও চিনতাম না। বলেই হাসলেন একটু। পরক্ষণই খুব উত্তেজিত বাক্যে বলে উঠলেন, তবে একটা জিনিস আছে, তিল। হ্যাঁ, আবিরের একটা তিল আছে। এইটুকু বলে আবার থেমে গেলেন। বলতে দ্বিধাবোধে ভুগতে শুরু করলেন। কথাটা সায়রকে কিভাবে বলা যায়? ন্যারো মাইন্ডেড শোনাবে না? নীলুফা বেগমকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখে সায়র জিজ্ঞাসা করল, আন্টি, আপনি ফ্রি মাইন্ডে বলতে পারছেন? নীলুফা বেগম ভাবনাচিন্তা সাইডে রেখে বলে উঠলেন, আবির সাহেবের তলপেটের একটু নিচে একটা দাগ আছে, জন্মদাগও বলা যায়। সায়র বুঝল। এবার সায়র সোজাসাপটা বলে উঠল, আন্টি, আমি কালই মেহরিশকে বিয়ে করতে চাই। আপনি মেহরিশকে রাজি করাবেন। বাকি সব ব্যবস্থা আমি করে নিব। আপাতত বাড়ির কয়েকজন বাদে আর কেউ বিয়ের কথা জানবে না। সোজা রেজিস্ট্রি ম্যারেজ হবে। অনুষ্ঠান না হয় আমেরিকা ফিরে যেয়ে হবে। নীলুফা বেগম হাঁ হয়ে তাকিয়ে রইলেন। সায়রের সব কথা মাথার উপর দিয়ে গেল। অবাক পানে জিজ্ঞাসা করলেন, বাবা, কালকে বিয়ে কিভাবে সম্ভব? মেহরিশ কিছুতেই রাজি হবে না। সায়র শান্ত বাক্যে বলল, রাজি করাবেন। কিভাবে রাজি করবেন এটা আপনার ব্যাপার শাশুড়িমা। এখন আসি, বিয়ের ব্যবস্থা করতে হবে তো। আপনি সাবধানে বাড়ি পৌঁছে যাবেন। বলেই সায়র উঠে দাঁড়ালো। বুকে ঝুলানো সানগ্লাসটা চোখে দিয়ে পকেটে হাত ঢুকালো। অতপর শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল। নীলুফা বেগম মাথায় হাত দিয়ে বসে রইল। কিভাবে রাজি করাবে মেহরিশকে? ভাইয়া, বাবা তো ডিএনএ টেস্ট করাতে রাজি হয়ে গেল, কি করব? সায়র হেসে জবাব দিল, রাজি তো হবেই। বলেই থামল। তারপর বলল, এখন আর ডিএনএ টেস্ট করাতে হবে না। এখন বোনের বিয়ের তোড়জোড় শুরু করো। তার আগে চলো আমার ডার্লিংয়ের সাথে দেখা করে আসি। মেহেনুর হেসে ফেলল। সায়রের এই রোমান্টিক রূপটা মেহেনুর খুব এনজয় করে। তাই সায়রকে সাথে নিয়ে চলল মেহেরিশের রুমে। মেহেরিশ আনায়াকে গোসল করিয়ে জামাকাপড় পরাচ্ছিল। এর মধ্যেই সায়র আর মেহেনুর রুমে প্রবেশ করল। রুমে প্রবেশ করেই সায়র বিছানায় গিয়ে আনায়াকে কোলে তুলে নিল। আনায়াও সায়রকে দেখে গালে চুমু দিয়ে আধো আধো ভাঙাস্বরে বলতে লাগল, বাবা বাবা। সায়রও সাথে তাল মিলিয়ে বলতে লাগল, আমার এঞ্জেল, আমার মা কি করছে? আনায়া আবার বলে উঠল, বাবা। আনায়ার বয়স 10 মাস। মোটামুটি এখন সব ধরনের শব্দ আওড়াতে পারে। মেহেরিশ কপাল কুঁচকে আনায়াকে বলে উঠল, বাবা কি বলো যে আঙ্কেল? নো মাম্মা, বলো যে বাবা বাবা। মেহেরিশ সায়রকে চোখ রাঙিয়ে বলল, এই ব্যাডা বাবা কি? আপনি কি ওর বাবা? সায়র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমার সাথে আমার বিয়ে হলেই আমি আনায়ার বাবা হয়ে যাব ডার্লিং। সহজ ব্যাপারটা বুঝতে পারছো না কেন সোনা? ডার্লিং সোনা শব্দ দুটো মেহেরিশের কানে যেতেই মেহেরিশ কেসে উঠল। এই লোকটা হঠাৎ এভাবে কথা বলছে কেন? মেহেরিশকে কি চমকে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে নাকি? জীবনে বাঁচতে হলে কি দ্বিতীয়বার বিয়ে করা খুব দরকার সায়র? ছাদের কার্নিশের কোণে স্টিলের দোলনায় পাশাপাশি বসে আছে দুজন। সায়ার বিয়ের প্রস্তাব দিতেই মেহেরিশ নাকচ করে দেয়। এখন মেহেরিশ বিয়ে নিয়ে ভাবছে না, কিন্তু সায়ার নাছোড়বান্দা। ও কালকের মধ্যেই মেহেরিশকে বিয়ে করবে, হোক মেহেরিশের সম্মতিতে অথবা অসম্মতিতে। ওদের দুজনকে এক প্রকার জোর করেই আলাদা কথা বলতে পাঠায় নীলুফা বেগম। ছাদে এসে কিছুক্ষণ নীরবে বসেছিল। নীরবতা ভেঙে মেহেরিশ উপরোক্ত প্রশ্নটি করল। মেহেরিশের প্রশ্নে সায়ার হালকা হেসে শান্ত স্বরে বলে উঠল, মেহেরিশ, আপনি বাঁচবেন কয়দিন? মেহেরিশ ভড়কে গেল। মজার ছলে প্রশ্ন করছে, অবাক পানে জিজ্ঞেস করল। মজা করছেন? সায়ার আগের ন্যায় জবাব দিল, আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি। মেহেরিশ এবার সামান্যই বিরক্তির স্বরে বলল, তাহলে এই প্রশ্ন করছেন যে আপনি নিজে কি জানেন আপনি কদিন বাঁচবেন? সায়ার হেসেই জবাবে বলে উঠল,
আমার এই প্রশ্নের উত্তর শুধু আপনি বা আমি কেন, পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা মানুষ, আমাদের সৃষ্টি করেছে যিনি, তিনিই জানেন আমরা কতদিন, সময়, ঘন্টা, সেকেন্ড এই পৃথিবীতে থাকব। আমাদের হায়াত মৌত তিনিই নির্ধারণ করে দিয়েছেন। মেহেরিশ এবার শান্ত সুরে প্রশ্ন করল। তাহলে এই প্রশ্ন করলেন কেন? সায়ার ঠান্ডা মাথায় নবম সুরে বলতে লাগল, তুমি তোমার 25 বছরের যৌবন জীবন কাটিয়ে দিতে পারবে হেসে খেলে। আচ্ছা, তুমি একবার মেয়েকে বড় করতে যেয়ে সঙ্গীর অভাব কি সত্যিই ফিল করবে না? মেয়ের ক্যারিয়ার গড়ে তোলার জন্য যখন সারা দিন একা লড়াই করবে, দিন শেষে একটু হলেও সঙ্গীর অভাব ফিল করবে। কারোর কাঁধে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করার জন্য ছটপাট করবে, কারোর বুকের বাঁপাশে শুয়ে থেকে রাত কাটাতে মন আনচান করবে। তখন বুঝবে জীবনে সুখে থাকার জন্য একজন লাইফ পার্টনার ভীষণ দরকার। মেহেরিশ, শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য একজন সঙ্গীর দরকার পড়ে না, মানসিক শান্তির জন্য একজন সঙ্গী থাকা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাও বাদ দাও, ধরো তুমি 80 বছর বাঁচলে, তোমার মেয়ে বড় হলো, বিয়ে হলো, সংসার হলো, তখন সে তার সংসার, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ততায় দিন কাটাবে। সেই ব্যস্ততার মাঝে তুমি হয়ে যাবে একা। বৃদ্ধ বয়সে তোমার একাকিত্ব নিবারণের জন্য একজন সাথী দরকার, মনের কথা খুলে বলার জন্য সই দরকার, চোখের চশমাটা খুঁজে পাওয়ার জন্য আলাদা একটা হাত দরকার, লাঠি হাতে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য একজন পথ প্রদর্শক দরকার। মেহেরিশ, তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমি তোমার মানসিক চাহিদা মেটানোর সাথী হতে চাই। একবার আমার হাতটা ধরে দেখো, যেদিন দেহ থেকে রুহ আলাদা হয়ে যাবে সেদিন ছাড়ব, তার 1 সেকেন্ড আগে অবধি ছাড়ব না, প্রমিস। মেহেরিশ চুপচাপ কথাগুলো শুনল, মনে আলাদা একটা ভালো লাগা বয়ে গেল। কি সুন্দর কথা বলে ছেলেটা, একটা কথাও ফেলে দেওয়ার মতো না। মেহেরিশ কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ালো। সায়ার ঠান্ডা মাথায় জিজ্ঞেস করল, তাহলে কি ডিসিশন নিলে, বিয়ে করবে নাকি না? ভেবে জানাবো। মেহেরিশ ছোট্ট করে জবাব দিল। সায়ার এবার উঠে দাঁড়ালো, বাঁকা হেসে হুট করেই মেহেরিশের কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। আচমকা টান খাওয়ায় মেহেরিশ ঘাবড়ে যায়, পড়ে যাওয়ার ভয়ে হাত দুটো গিয়ে আটকায় সায়ারের শার্টে। শার্টটা 2 হাতে শক্ত করে খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। মেহেরিশ ভয় পাওয়া চেহারা পানে তাকিয়ে সায়া মুচকি হাসল। এক হাতে মেহেরিশের কোমরে রাখল, অন্য হাত রাখল মেহেরিশের ঘাড়ে। প্রথমবার সায়ারের স্পর্শ পেয়ে মেহেরিশ কেঁপে উঠল। হৃদযন্ত্র ধপধপ শব্দ করে বাজতে লাগল। পা থেকে মাথা অবধি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কম্পন সৃষ্টি হল। ঠোঁট দুটো সামান্য মাত্রায় কাঁপছে। সায়ারের ইচ্ছে করছে মেহেরিশের ঠোঁট দুটো নিজের করে নিতে, কিন্তু এখন এই মারাত্মক ইচ্ছাটাকে যেভাবেই হোক দমিয়ে রাখতে হবে। মেহেরিশের মুখে সায়ারের নিঃশ্বাস পড়তেই ফট করে চোখ মেলে তাকালো। সায়ারের চোখে চোখ পড়তেই লজ্জায় নুড়ে গেল। নিজেকে সায়ারের এত কাছে দেখে ভীষণ থেকে ভীষণতম অবাক হল। সরে আসতে চাইলে সায়ার আরও কাছে টেনে নিল। মেহেরিশের কণ্ঠে স্বর নেই, কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না, গলা শুকিয়ে আসছে। শুকনো গলায় আমতা আমতা করে বলল, সায়ার, কি করছেন? সায়ার হেসে মেহেরিশের গালের সাইডে এবার হাতের উল্টো পাশ দিয়ে স্পর্শ করতে লাগল। মেহেরিশ অনুভূতিতে নড়ে উঠল কিঞ্চিত। সায়ার মেহেরিশের আরও কাছাকাছি চলে এলো। মেহেরিশের কানের পাশে গিয়ে ফিসফিস করে বলল, আজ কিছু করলে বাসর রাতের জন্য কি রাখব? আমার তো এখনই বাসর সেরে ফেলতে ইচ্ছা করছে। সায়ার কথা বলাতে মেহেরিশ কানে সায়ারের ঠোঁটো নরম স্পর্শ পেয়ে কাঁপল খানিক। তবে সায়ারের কথা শুনে রাগও হলো বটে। রেগে জিজ্ঞেস করল, কাল বাসর মানে আমি কি বিয়েতে মত দিয়েছি? বলেছি আপনাকে বিয়ে করব? সায়ার হেসে জবাবে বলল, আপনি রাজি থাকলেও কাল বিয়ে, না থাকলেও কাল বিয়ে। মেহেরিশের কপাল কুঁচকে আসল, নাকও কিঞ্চিত ফুলে উঠল। কঠিন বাক্যে বলল, জোর করে বিয়ে করবেন? সায়ার হাসল, বলল, সোজা আঙুলে কাজ না হলে আঙুল বাঁকাতে হয় ডার্লিং। মেহেরিশ দাঁত কটমট করে চোখ রাঙিয়ে তাকালো, ফোঁসফোঁস করতে করতে বলল, সায়ার, মুখ সামলে কথা বলুন। আপনাকে এতদিন আমি ভদ্র ভাবতাম, এখন তো দেখছি আপনি ভীষণ অভদ্র। সায়ার দাঁত কেলিয়ে হেসে বলল, প্রেমে পড়লে পুরুষ মানুষ একটু আটটু অভদ্র হয় জানেন না। মেহেরিশ ছিটকে এবার সরে আসলো সায়ারের কাছে, রাগী স্বরে বলল, অসভ্য, অভদ্র, গাড়ে পড়া স্বভাবের ছেলেদের আমার একদম পছন্দ না সায়ার। সায়ার হাসি বিনিময় করে বলে উঠল, গায়ে পড়া স্বভাবের হলে এখনই বাসর ছেড়ে ফেলতাম। যেমন পোশাক পরেছেন তাতে আমি সায়ার কেন, পৃথিবীর যে কোনো পুরুষের পক্ষে নিজের পুরুষাঙ্গকে সামলাতে কষ্টসাধ্য হয়ে যাবে। আপনার টাইট ফিট টপসের গলা এতই বড়
যে আপনার বুকের নরম অংশ দুটো স্পষ্ট চোখে ভাসছে, যেখানে না চাইতেও আমার চোখ আটকে যাচ্ছে। মেহেরিস, আপনি একজনের মা, একজনের কন্যা এবং একজনের হবুর স্ত্রী। দয়া করে নিজের লজ্জাস্থান সামলে চলুন। পোশাকের ক্ষেত্রে আরেকটু সচেতন হন। আশা করি নেক্সট টাইম আপনি নিজের ব্যাপারে সতর্ক হবেন, বলে সোজা ছাদ থেকে নেমে আসলো। মেহেরিস নিজের দিকে তাকিয়ে দেখল সায়রের বলা কথাগুলো সত্য, কিছুটা লজ্জাও পেলও বটে। কিছুক্ষণ নিজে নিজে লজ্জায় হাঁসফাঁস করে নিচে নেমে আসলো। গুড মর্নিং সায়রের ডার্লিং, কাইন্ডলি ঘুম থেকে জেগে উঠুন, এখন এই মুহূর্তে আপনার বিয়ে। ঘুমের মধ্যে কথাটা মেহেরিসের কানে যেতেই মেহেরিস নড়ে চড়ে পাশ ফিরে পুনরায় শুয়ে পড়ল। ভেবেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে। কিছুক্ষণ অতিবাহিত হতেই পুনরায় কেউ কানের কাছে বলে উঠল, আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হলো, ঘুম থেকে উঠে বসুন, নয়তো আপনাকে মর্নিং কিস দিয়ে ঘুম থেকে তোলা হবে। এবার মেহেরিস তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বসে পড়ল। মুহূর্তেই দু চোখের ঘুম উবে গেল। ঘুম ঘুম দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখল সায়র সাদা রঙের পাঞ্জাবি পরে বসে আছে। মেহেরিস একবার নিজের দিকে তাকালো। মেহেরিসের গায়ে সাদা রঙের নাইট ড্রেস। সায়রকে দেখে মেহেরিস বালিশের পাশ থেকে স্কার্ফটা নিয়ে গলায় ঝুলালো। ঘুমন্ত বাক্যে জিজ্ঞেস করল, সকাল সকাল মজা করার মতো মানুষ খুঁজে পাননি? সায়র হেসে জবাবে বলল, আমার মজা করার মানুষ তো শুধুমাত্র আপনি মেহেরিস। মেহেরিস আবার শুয়ে পড়তে পড়তে বলল, প্লিজ যান। সায়র মেহেরিসকে শুতে না দিয়ে ধরে রেখে বলে উঠল, বলেন যান। মেহেরিস বিরক্তিতে কপাল কুঁচকে বলল, মানে রুমের থেকে যেতে বলছি। যাব না, কিছুক্ষণ পর এটা আমারও রুম হয়ে যাবে। মেহেরিস প্রচণ্ড বিরক্ত হল। ঘড়ির দিকে নজর দিয়ে দেখল বেলা 11টা বাজে। রাতে আনায়া কান্না করছিল, ঘুমাতে দেয়নি একদম। ভোরের দিকে আনায়াকে নীলুফা বেগমের কাছে দিয়ে এসে ঘুমিয়েছিল। এখন ইচ্ছে করছে সায়রের গলাটা টিপে দিতে। মেহেরিস কিছু বলবে, তখনই রুমে নীলুফা বেগম, আনায়া, মেহেনুর সহ আরেকজন স্যুট ফুট পরা লোক ঢুকল রুমে। তাদের দেখে মেহেরিস কিছুটা ভরকাল, কিন্তু সায়র আরাম করে আসন পেতে বসল। মেহেরিস ঘুমন্ত স্বরে জিজ্ঞেস করল, উনি কে মা? পৃথিবীতে একমাত্র তুমিই সেই মেয়ে যে কিনা নাইট ড্রেস পরে বিয়ে করতে যাচ্ছে। কথাটা মেহেরিসের কানে যেতেই মেহেরিস খাট থেকে লাফিয়ে নামতে যেতে পায়ে পা লেগে ধুম করে নিচে পড়ে গেল। সায়র সহ বাকি সবাই হাসিতে মত্ত হয়ে উঠল। মেহেরিস শুধু অসহায় চোখে সবার দিকে বলে উঠল, আল্লাহ, আমাকে এ কোন দুনিয়ায় পাঠালে? নাইট ড্রেস পরে বিয়ের করব? আপনি কি পাগল হয়ে গেছেন সায়র? তাছাড়া এ বিয়েতে আমি রাজি নই। আপনি কি আমাকে জোর করে বিয়ে করবেন? সায়র আগের ন্যায় হেসে জবাব দিল, আমার জানা মতে শাড়ি পরে বিয়ে করতে হবে এমন কোনো আইন নেই, আর থাকলেও সেটা আমি মানি না। আর বিয়েটা যেহেতু আজ, তাই শাড়িটারি ম্যানেজ করা আমার জন্য খুব কঠিন। এখন নাইট ড্রেস পরেই বিয়েটা সেরে নেই, তারপর না হয় লাল শাড়ি পরিয়ে নাচতে নাচতে আপনাকে বউ সাজিয়ে ঘরে তুলব। ওকে, অল ডান। মেহেরিস বিরক্তিতে চেঁচিয়ে বলল, নো, নট ডান। কি ভেবেছেন আপনি? সব কিছু ফান? বিয়েটা ছেলে খেলা? বললেন আর বিয়ে হয়ে গেল? আমার পরিবার, আপনার পরিবার কেউই উপস্থিত নেই। সব থেকে বড় কথা, আমি নিজেও প্রস্তুত নই। তাহলে কিসের বিয়ে বিয়ে নাটক শুরু করলেন? সায়র মেহেরিসের কথায় কান না দিয়ে কাজীর উদ্দেশ্যে বলল, কোথায় সাইন করতে হবে শহীদ সাহেব? শহীদ সাহেব একটু কেশে বলে উঠল, কাবিন কত করবেন? সায়র বলল, আমার শাশুড়ি যত বলবে ততই হবে। নীলুফা বেগম একবার মেহেরিসের দিকে তাকাতেই দেখল মেহেরিস আগেই তার দিকে অগ্নিস্বর চোখে তাকিয়ে আছে। তা দেখে নীলুফা বেগম মেকি হেসে বললেন, লিখেন লক্ষখানেক। আমার জামাই বাবা জীবন কি আর আমার মেয়েকে ছেড়ে দিবে নাকি যে কাবিন কোটি টাকার করতে হবে? সায়র হেসে বলে উঠল, জিও শাশুড়ি আম্মা, আপনাকে আমার থুক্কু আমাদের পক্ষ একজন নাতি গিফট করা হবে, তবে একটু সময় লাগবে। এই ধরুন 1 বছর, মানে ডাউনলোড করতে এইটুকু টাইম তো লাগবেই বলেন। নীলুফা বেগম জিভে কামড় দিয়ে দৃষ্টি ঘুরিয়ে ঠোঁট চেপে হাসতে লাগলেন। মেহেনুর চিৎকার করে উঠল, আর মেহেরিসের অটোমেটিক কাশি শুরু হয়ে গেল। শহীদ সাহেবও হাসছেন। সায়র শুধু আনায়াকে গালে চুমুকিয়ে বলে উঠল, আম্মা জান, আপনার তো একটা খেলার সাথী দরকার, তাই না বলেন? আনায়াও সাথে হু হু করতে লাগল। মেহেরিস এবার সায়রের পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলে উঠল, আপনাকে আমি যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ মনে করতাম। এখন দেখছি আপনি প্রচণ্ড অসভ্য, অভদ্র একজন। সায়র মেহেরিসের গা ঘেঁষে ফিসফিস করে বলে উঠল, আমি অভদ্র না হলে আপনি মা হবেন কি করে জান? মেহেরিস পারছে না এবার কান্না করে দিতে। বিরক্ত হয়ে খাট থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়র আটকে ফেলল। শক্ত বাক্যে হেসেই বলল, বিয়ে শেষ না হওয়া অবধি কোথাও যাওয়া যাবে না। মেহেরিস জবাবে শক্ত হয়ে বলল,
আমি এখন বিয়ে করতে পারবো না সায়র, আমার হাত ছাড়ুন। এখানটায় সাইন করে দিন।